আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এসএসডব্লিউ ভিসাতে আপনারা কিভাবে জাপানে আসতে পারবেন তার মোটামুটি এ টু জেড একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে 5টা ক্যাটাগরিতে ভাগ করে আপনাদেরকে টোটাল প্রসেসটা বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এসএসডব্লিউ ভিসাটা কি, এই এসএসডব্লিউ ভিসার আন্ডারে কী ধরনের কাজ আপনি জাপানে করতে পারবেন এবং কী ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাকে প্রথমে বোঝানো হবে। তারপরে আপনার সেকেন্ড স্টেপে যে আপনি এসএসডব্লিউতে তো বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে, আপনাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, সেইটা হলো যে আপনি কোন ভিসায় আসবেন, কোন ক্যাটাগরিতে আপনি আসতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, সেই সিদ্ধান্তটা আপনাকে 2 নম্বর স্টেপে যেয়ে নিতে হবে। এবং 3 নম্বর স্টেপে যে আপনি যেহেতু 2 নম্বর স্টেপে সিদ্ধান্ত নিয়ে আসছেন কোন ক্যাটাগরিতে কাজ করবেন, 3 নম্বর স্টেপে যে আপনি সেই 3 নম্বর স্টেপের প্রিপারেশনের জন্য রেডি হয়ে যাবেন। যেমন আপনাকে ভাষা শিখতে হবে, তারপরে আপনার কোনো স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করতে হবে, সেই বিষয়গুলো আমরা 3 নম্বর আইটেমের মধ্যে এক্সপ্লেন করব। এবং 4 নম্বর আইটেমে আমরা যে দেখব জব কন্ট্রাক্ট এবং ভিসা প্রসেসিং কিভাবে হবে, এবং 5 নম্বরে যে আমরা দেখব জাপানে কাজ শুরু করা এবং কি ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনে আপনি পড়তে পারেন, সেগুলো সব আমরা এই 5 নম্বরে আলোচনা করব। এখানে আমি একটা কথা বলতে চাই যে আজকের ভিডিওটা একটু বড় হবে এবং এই ভিডিওটা বানাতে সত্যি আমার 5 থেকে 6 দিন সময় ব্যয় করতে হয়েছে, কারণ বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। কারণ এই ভিডিওটার জন্য আমি অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি বিভিন্ন জনের থেকে, কয়েকশো পার হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা তৈরি করা। এবং এইখানে একটা মেসেজ আমি যেটা দিতে চাই, আমি বেশিরভাগ আইটেমগুলোর লিঙ্ক আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে, এই ভিডিওটার নিচে যে ডেসক্রিপশন পাবেন সেইখানে লিঙ্কগুলো দিয়ে রাখবো। আশা করি আপনারা ওইখান থেকে একটা একটা করে ক্লিক করে আপনাদের সময় মতো আপনারা চেক করবেন। এবং পরিশেষে একটা কথা যেটা বলতে চাই, যেটা যে আপনাদের জন্য এত কষ্ট করে যেহেতু এই ভিডিওটা আমি বানাচ্ছি 5-6 দিন ইউজ করে, আমি আশা করব ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য, আপনাদের লাইভ করার জন্য। ওরকম একটা দৃষ্টিকোণ থেকে না টেনে পুরো ভিডিওটা দেখলেই আমার সার্থকতা। আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আমি সুমন জায়েদি 1999 সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি। তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি। আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা প্রথমেই দেখে নেই এসএসডব্লিউ ভিসাটা কি। এসএসডব্লিউ বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার হচ্ছে একটি ওয়ার্ক ভিসা যা দক্ষ শ্রমিকদের জন্য বানানো হয়েছে। যারা জাপানের শ্রম বাজারে চাহিদা সম্পন্ন 12টা সেক্টরে কাজ করতে চান, তারা বাংলাদেশ থেকে এই এসএসডব্লিউ ভিসার মাধ্যমে জাপানে আসতে পারবেন। আপনাদের আমি বিভিন্ন ভিডিওতে বলেছি জাপানের লোক সংখ্যা মারাত্মকভাবে কমে যাচ্ছে এবং এরা অনেকটাই এখন ধীরে ধীরে বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই জন্য আপনার জন্য এটা একটা জাপানে ঢোকার একটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে। এসএসডব্লিউ 2 ধরনের হয়ে থাকবে। একটা হলো এসএসডব্লিউ 1, যেটা আপনার 5 বছর পর্যন্ত আপনি 1 বছর করে এক্সটেনশন করে জাপানে কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনি পরিবার আনতে পারবেন না। আর এসএসডব্লিউ 2 হচ্ছে, এটা হচ্ছে আরেকটু আপনার উঁচা লেভেলের ভিসা হবে আপনার জন্য, যে এখানে আপনি আপনার ভিসা 5 বছরের পরেও রিনিউ করে জাপানে থাকতে পাবেন এবং এক্ষেত্রে আপনি স্থায়ী হওয়ার সুযোগ পাবেন,
পরিবারকে আনতে পারবেন, আপনার বাচ্চা পোলাপানকেও আনতে পারবেন, এখানের কোনো লিমিটেশন নাই। কিন্তু এই SSW1 থেকে SSW2-তে যেতে হলে আপনাকে কিছু পরীক্ষায় পাশ করতে হবে, যেমন কিছু ভাষা পরীক্ষা এবং ওই ফিল্ডের কিছু স্পেসিফিক স্কিল টেস্ট আপনাকে পাশ করে এখানে আসতে হবে। চলুন এবার আমরা SSW1 সম্পর্কে একটু ডিটেল জানার চেষ্টা করি। SSW1 হলো মূল ভিসা ক্যাটাগরি, যার মাধ্যমে বিদেশিরা জাপানে নির্দিষ্ট কিছু শিল্পে কাজ করার অনুমতি পান। এবং প্রথম থেকে বলে আসছি যে এটা একটা বৈধ পদ্ধতি, এটা জাপান এবং অন্যান্য দেশের গভর্নমেন্টের মধ্যে অ্যাপ্রুভ একটা পদ্ধতি। এখানে আমি যেটা আপনাদের মেইন বলতে চাই যে এখানে বৈধতা হিসাবে যেটা পাবেন আপনি সর্বোচ্চ 5 বছর কাজ করতে পারবেন এবং প্রতি 1 বছর পর পর এটা নবায়ন করতে পারবেন। এবং এইখানে আপনার 12টি সেক্টরে আপনি কাজ করতে পারবেন, যেমন কেয়ার গিভিং, ফুড সার্ভিস, কনস্ট্রাকশন, এগ্রিকালচার ইত্যাদি ইত্যাদি। আমরা সেগুলো পরে দেখব। এই ভিসাটির মাধ্যমে আপনি আপনার পরিবার আনতে পারবেন না এবং এক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হবে এই ভিসাটির ক্ষেত্রে জাপানিজ ভাষা JFT বেসিক এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স JLPT N4 কমপ্লিট করতে হবে এবং যে সেক্টরে আপনি কাজ করতে আসবেন তার উপরে আপনার একটা স্কিল টেস্ট পাস করতে হবে। এখানে আপনার চাকরির ধরন হিসাবে আমি বলতে চাই বিষয়গুলো হবে হ্যান্ডসন, মানে আপনার প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল দুই ধরনের কাজই আপনার থাকবে। এবং আপনি কোম্পানি যদি পরিবর্তন করতে চান জাপানে আসার পরে আপনি এটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির একটা আপনার অনুমতি লাগবে। চলুন এবার আমরা SSW2 সম্পর্কে জেনে নিই। এই SSW2 ভিসাটা কি? SSW2 হচ্ছে আপগ্রেডেড ভিসা ক্যাটাগরি, যেখানে আপনি দীর্ঘমেয়াদী ও আরও উচ্চতর দক্ষতা সম্পন্ন কাজ করতে পারবেন এবং পরিবার নিয়ে জাপানে থাকতে পারবেন। আপনি কিন্তু SSW2-তে ডাইরেক্ট প্রথমে আসতে পারবেন না, আপনাকে প্রথমে SSW1-এর মাধ্যমে আসতে হবে এবং তারপরে আপনি এই SSW1 থেকে SSW2-তে আপগ্রেড করতে পারবেন যদি আপনি আপনার কাজের দক্ষতা, আপনার ভাষাগত দক্ষতা এবং কিছু স্কিল সেট রিলেটেড পরীক্ষাতে যদি পাশ করতে পারেন। তো এইখানে আপনার ভিসার বৈধতা সম্পর্কে আমি যেটা বলতে চাই, এখানে ভিসার কোনো লিমিটেশন নাই। আমরা SSW1-এ যেটা দেখে আসলাম যে 5 বছর পর্যন্ত আপনি থাকতে পারবেন, এই ক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন নাই। আপনি বারবার যতবার ইচ্ছা আপনার কোম্পানির সাথে আলোচনা করে এটা এক্সটেন্ড করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার স্থায়ী নাগরিকত্ব কিংবা জাপানিজ সিটিজেনশিপ পাওয়ারও আপনার সম্ভাবনা আছে। এটা পুরাটাই নির্ভর করবে আপনি কিভাবে এফোর্ট দেবেন তার উপরে। এখানে সেক্টরের সংখ্যা এখন পর্যন্ত 2টা সেক্টর বর্তমানে আছে, একটা হচ্ছে কনস্ট্রাকশন আর একটা হচ্ছে শিপ বিল্ডিং এবং ম্যারিন ইন্ডাস্ট্রি। কিন্তু আমি যেটুকু জানি জাপানিজ গভর্নমেন্ট এটা ধীরে ধীরে বাড়াচ্ছে এবং বাড়ানোর চেষ্টা চলছে। এবং আগেই বলে আসলাম আপনি এই ভিসাটা থাকা অবস্থায় আপনার পরিবারের আপনার মেম্বারদেরকে আপনি নিয়ে আসতে পারবেন, যেরকম আপনার ওয়াইফকে, আপনার বাচ্চাকে আপনি নিয়ে আসতে পারবেন। এখন এখানে আপনার তাহলে কি প্রয়োজন হবে SSW1 থেকে SSW2-তে যেতে গেলে? এখানে প্রথমে আপনাকে আমি যেটা বললাম SSW1-এ আপনার সফলভাবে কাজ করতে হবে। আপনাকে আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন তাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি ভালো কাজ করি, আমি ক্যাপাবল, আমার কাজ করার ইচ্ছা আছে। তারপরে আপনাকে কয়েকটা স্কিল টেস্ট পাস করে আপনি ভিসার ক্যাটাগরিটা সুইচ করতে পারেন। এখানে চাকরির ধরন হতে পারে আপনার যে টেকনিক্যাল সুপারভাইজার, মেশিন অপারেটর, এই ধরনের কাজ হতে পারে। এবং কোম্পানি, হ্যাঁ আপনি কোম্পানিও চেঞ্জ করতে পারবেন, আপনার এটা আপনার উপর নির্ভর করবে। চলুন এবার আমরা দেখে নিই এই SSW ভিসাতে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে এবং কোন সেক্টরে কী ধরনের কাজ করতে পারবেন। এই SSW ভিসাতে আপনি 12টি খাতে কাজের সুযোগ পাবেন। প্রথমেই আপনাকে সেই জন্য লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে এবং আপনি কোন সেক্টরে কাজ করতে আগ্রহী সেটা আপনাকে ঠিক করে ফেলতে হবে।
এখানে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 হিসাবে আছে নার্সিং কেয়ার, তারপরে 2 নাম্বার হচ্ছে নির্মাণ, 3 নাম্বার হচ্ছে কৃষিকাজে করতে পারবেন, 4 নাম্বার হোটেল ম্যানেজমেন্ট, 5 নাম্বার হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ, 6 নাম্বার ক্লিনিং কিংবা সার্ভিস, 7 নাম্বার মেকানিক্যাল মেইনটেন্যান্স, 8 নাম্বার গাড়ি মেরামত, 9 নাম্বার শিপ বিল্ডিং, 10 নাম্বার ইলেকট্রনিক্স, 11 নাম্বার ফিশারিজ এবং 12 নাম্বার এভিয়েশন সেক্টর। এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, জাপানিজ গভর্নমেন্ট এইভাবে বিভিন্ন দেশের সাথে কন্ট্রাক্ট করেছে যে একটা দেশ থেকে হয়তোবা তিনটা চারটা 5টা ক্যাটাগরির উপরে লোক নিবে এবং অন্য দেশ থেকে আবার ওই 3-4টা ক্যাটাগরির বাইরে অন্য ক্যাটাগরির লোকগুলাকে নিবে। আমাদের পরিসংখ্যান আমরা দেখতে পাই 2023 সালের সরকারি তথ্য মতে শুধুমাত্র নার্সিং কেয়ার সেক্টরেই জাপানে 60,000 কর্মীর ঘাটতি রয়েছে। এই জন্য আমি আপনাদের বারবার মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হলো যে আপনাকে এই পরিস্থিতিগুলাকে ভালো করে বুঝে নিয়ে আপনি কোন সেক্টরে কাজ করতে আসতে চান, এটা কিন্তু একটা বিশাল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আপনি যদি প্রথমেই সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে আপনার ওইখান থেকে তার পরের লাইফগুলা, বাকি লাইফগুলা কিন্তু আপনার তার উপর বেস করে হবে এবং আপনি হঠাৎ করেই মাঝপথে এটা সুইচ করতে পারবেন না। সুতরাং আপনাকে ভালো করে বুঝে প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন সেক্টরে জব করতে চান। চলুন এবার আমরা একটু দেখে নেই এসএসডব্লিউর আবেদন প্রক্রিয়া। প্রথমেই আপনাকে প্রাথমিক প্রস্তুতি হিসাবে এসএসডব্লিউ ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে কিছু প্রাথমিক প্রস্তুতি নিতে হবে। এগুলোর মধ্যে প্রধান হলো আপনার ভাষার দক্ষতা। আপনাকে জেএফটি বেসিক অথবা জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট N4 লেভেল কমপ্লিট করতে হবে। আপনি যদি এখনও এই পরীক্ষা না দিয়ে থাকেন তবে ভাষা শেখার উপর ফোকাস করতে হবে এবং আপনি ভাষা শেখা শুরু করে দিতে হবে। এবং তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে। স্কিল টেস্ট দিতে হবে যা আপনার নির্বাচিত সেক্টরের উপর নির্ভর করবে। যেমন আপনি যদি কেয়ার গিভিং কিংবা ফুড সার্ভিস কিংবা কনস্ট্রাকশন এই ধরনের কোনো সেক্টরে আসতে চান তাহলে ওই সেক্টরের উপর ভিত্তি করে, ওই কাজের উপর ভিত্তি করে কিছু স্কিল টেস্ট আছে। সেই স্কিল টেস্টগুলো আপনাকে দিতে হবে এবং সেটা আপনি পাস করতে হবে। চলুন আমরা এবার দেখে নেই আপনার কী ধরনের প্রয়োজনীয় যোগ্যতা ও শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখানে একটা আমাদের বাংলাদেশিদের জন্য দারুণ একটা সুযোগ, সেটা হলো এই এসএসডব্লিউ ভিসাতে আপনার কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতার কথা এরা উল্লেখ করেনি। তার মানে যে আপনি যদি ম্যাট্রিক পাস নাও হন কিংবা ইন্টারমিডিয়েট পাস নাও হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আসতে পারবেন। এখানে ওরা একটাই রিকোয়ারমেন্টের কথা বারবার বলেছে, সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং আপনার যে স্পেসিফিক ফিল্ডে কাজ করবেন তার উপরে আপনাকে স্কিল টেস্ট পাস করলেই আপনি জাপানে এসে কাজ করতে পারবেন। তার মানে আমি এটা আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা যারা হয়তোবা যে কোনো কারণেই হোক পড়াশোনা শেষ করতে পারেননি কিংবা আগাতে পারেননি তাদের জন্যেও জাপানে আসার জন্য এইটা কিন্তু একটা দারুণ 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 সুযোগ। এখন 2 নাম্বার স্টেপ হিসাবে আপনার যেটা করতে হবে, আমরা এতক্ষণ জেনে আসলাম যে এসএসডব্লিউ ভিসাটা কী ধরনের সুযোগ সুবিধা আছে, কতদিন থাকতে পারবো, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো। তো এখন আপনাকে যেটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন কাজটি করবেন। কেয়ার গিভারের কাজ করবেন, কনস্ট্রাকশনে কাজ করবেন, এগ্রিকালচারে কাজ করবেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কাজ করবেন, কী ধরনের কাজ করবেন আপনাকে এখন সেই সিদ্ধান্তটি নিতে হবে। এখন কি কাজ করবেন সেই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আমি যেটা ফিল করি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার শারীরিক পরিশ্রম, আপনার মাইন্ডসেট, শরীরের অবস্থা, বিভিন্ন কিছু তো অবশ্যই আছে। তারপরে মেইন ফ্যাক্টরটা হলো স্যালারি। কারণ আপনি তো জাপানে বেড়াতে আসবেন না, আপনি কষ্ট করতে আসবেন, আপনার স্যালারিটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। এখানে আমরা দেখতেছি কিছু এক্সাম্পল স্যালারির, যেরকম আপনার নার্সিং কেয়ারে কেয়ার গিভার হলে 2 লক্ষ থেকে 2,30,000 মতো, এগ্রিকালচার হলে 1,90,000 থেকে 2,10,000 মতো, ম্যানুফ্যাকচারিং ফুড অ্যান্ড বেভারেজ হলে আপনার 2,10,000 থেকে 2,30,000 মতো,
শিপ বিল্ডিং হলে আপনার 2,10,000 থেকে 2,40,000 ইয়েনের মতো হতে পারে। এরপরে আবার আমরা দেখি ইন্ডাস্ট্রি, মেশিন অ্যান্ড ইলেকট্রনিক্স হলে 2 লক্ষ থেকে 2,50,000, ফিশারিজ হলে 2,10,000 থেকে 2,30,000, অ্যাকোমোডেশন এটা হোটেলে কাজ, এখানে 2,10,000 থেকে 2,40,000, কনস্ট্রাকশনের কাজ হলে 2,50,000 থেকে 2,80,000। কারণ কনস্ট্রাকশনের কাজটা একটু হেভি, সুতরাং এখানে বেতনটা একটু বেশি হবে। এবং তারপরে আমরা দেখতেছি বিল্ডিং অ্যান্ড ক্লিনিং, এখানে আসবে 2 লক্ষ থেকে 2,10,000, অটোমোবাইলে আসতেছে 2,10,000 থেকে 2,50,000, এবং ফুড সার্ভিসে আসতেছে 2,10,000 থেকে 2,40,000, অ্যাভিয়েশন সেক্টরে আসতেছে আপনার 2 লক্ষ থেকে 2,20,000। এইখানে আপনাদের আমি যে কথাটা বলতে চাই, আমি যে এখন স্যালারি রেঞ্জটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো অফিসিয়াল রেট না, এটা কোম্পানি ভেদে, সিটি ভেদে, আপনার স্কিল ভেদে ওঠানামা করবে। এই রেটটা আপনারা শুধু একটা রেফারেন্স হিসাবে নিতে পারেন যে এর আশেপাশে আপনার স্যালারি হবে। তা আমার জানা মতে মোটামুটি স্যালারি রেঞ্জটা শুরু হয় আপনার 1,80,000 থেকে 2,80,000 ইয়েনের মতো। এবং আপনি কোথায় কাজ করবেন, আপনার স্কিল সেট কেমন, কোন শহরে থাকবেন, এই হিসাবে আপনার স্যালারিটা ঠিক হবে। আপনি এইমাত্র স্যালারি সম্পর্কেও একটা ধারণা পেয়ে গেলেন, ইন্ডাস্ট্রি সম্পর্কে কোন সেক্টরে কাজ করবেন সেই ধারণাও পেয়ে গেছেন। তাহলে এখন আপনাকে এই স্টেপে এসে আপনাকে একটু চিন্তা ভাবনা করে, অনেকের সাথে আলাপ করে, যারা সিনিয়র কিংবা যারা পাস্ট এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে আলাপ করে আপনি আপনার সিদ্ধান্তটা নিয়ে ফেলবেন যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। এতক্ষণ আমরা আপনার SSW ভিসা সম্পর্কে জানলাম, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো সেটা সম্পর্কে জানলাম, এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করব। আমাদের নেক্সট স্টেপটা হলো প্রিপারেশন। এখন এখানে আপনাকে প্রিপারেশন ফেজে আমি যেটা প্রথমেই বলতে চাই, এখানে দুইটা উপায় হতে পারে যে আপনি নিজে নিজে টোটাল প্রসেস করে আপনি SSW মাধ্যমে জাপানে আসবেন, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে অ্যাপ্রুভড কোনো এজেন্সির দ্বারা আপনি প্রসেস করে আপনি জাপানে আসবেন। তো আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে যেটা বলি, নিজে নিজে টোটাল প্রসেস করে আসাটা অলমোস্ট ইম্পসিবল, আপনি হয়তো পারবেন না, এটা অনেক কঠিন কাজ। যার ফলে জাপানিজ গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে যে আপনার একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির অধীনে যেই প্রতিষ্ঠানগুলোকে আপনার লাইসেন্স দেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে আসবেন। এটার উপর ভিত্তি করে আমি বাকি ভিডিওটা একটু একটু করে এগিয়ে নিয়ে যাব। এখানে মূলত আপনার দুইটা প্রতিষ্ঠান কাজ করবে। একটা হলো বাংলাদেশের পক্ষ থেকে, আমরা তাকে বলবো সেন্ডিং এজেন্সি। বাংলাদেশে একটা এজেন্সি থাকবে যে আপনার এই বাংলাদেশ থেকে লোকজনকে বাইরের দেশে পাঠাতে হেল্প করবে, জাপানে পাঠাতে হেল্প করবে। এবং আরেকটা হচ্ছে অপোনেন্ট, জাপানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টিং এজেন্সি। তো চলুন আমরা দেখি এই সেন্ডিং এজেন্সি এবং অ্যাকসেপ্টিং এজেন্সিগুলার তাদের কাজ এবং তাদের রোলটা কি। চলুন এবার আমরা দেখি এই সেন্ডিং এজেন্সিগুলার প্রধান কাজগুলো কি। এরা রিক্রুটমেন্ট করবে এবং ট্রেনিং দিবে, এবং তারা কিছু অন্য সার্ভিসও দিবে, যেরকম ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং এবং ভিসা অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্স। এই কাজগুলা আপনার বাংলাদেশের যে সেন্ডিং এজেন্সি আছে সেগুলা থেকে আপনি এই হেল্পগুলা পেয়ে থাকবেন। চলুন এবার আমরা দেখি এই অ্যাকসেপ্টিং এজেন্সিগুলার কাজ কি। এরা সাধারণত ফরেন ওয়ার্কারদেরকে স্পেসিফাইড স্কিল ভিসার মাধ্যমে অ্যাকসেপ্ট করে, জাপানে ঢুকায়, এবং তারা তাদের সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে, এবং তারা এনশিওর করে যে আপনার যারা কাজ করতে আসছে তারা ফেয়ারলি ট্রিটেড হচ্ছে এবং তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। এতক্ষণে আপনি বুঝে গেছেন যে এই প্রসেসে দুইটা প্রতিষ্ঠান থাকবে, সেন্ডিং এজেন্সি এবং অ্যাকসেপ্টিং এজেন্সি, এবং তার কাজগুলা কি। তা এখন আমাদের যেটা সাবধান হতে হবে একটা জিনিস, সেটা হলো আমাদের একটা প্রপার সেন্ডিং এজেন্সি বাংলাদেশে খুঁজে বের করতে হবে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ গভর্নমেন্ট এবং জাপানিজ গভর্নমেন্ট যখন এই চুক্তিটা স্বাক্ষর করেছে, বাংলাদেশের পক্ষ থেকে 76টা এজেন্সিকে বৈধভাবে এই লাইসেন্স দেওয়া হয়েছে, এবং তারা অ্যাপ্রুভড একটা এজেন্সি।
তে আপনি যখন এই SSW-তে আসবেন, ঠিক করে ফেলছেন, তার মানে আপনার নেক্সট স্টেপ হচ্ছে এই প্রিপারেশন ফেজের মধ্যে যে একটা বৈধ, যারা গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ, সেই একটা এজেন্সিকে খুঁজে বের করা এবং সেই একটা এজেন্সির মাধ্যমে আপনার প্রসেস স্টার্ট করা, এবং তারাই আপনাকে এন্ড টু এন্ড, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসে কোন সময় কি করতে হবে কি না করতে হবে সব আপনাকে গাইড করবে। তো এইখানে আমি আপনাদের এখন দেখাচ্ছি যে যে এজেন্টগুলো কিংবা এজেন্সিগুলো লাইসেন্স পেয়েছে তাদের একটা লিস্ট, এবং এই ইউআরএলটা যেহেতু আপডেট হতে পারে যে কোনো সময় গভর্নমেন্টের পক্ষ থেকে, সেহেতু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই ইউআরএলটা, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা এইটা দেখে আপনার যে এজেন্সিটাকে সুবিধা মনে হবে আপনার এলাকা হিসাবে, হয়তো ঢাকা, চিটাগাং, রাজশাহী, যেখানেই হোক, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে খুঁজে আপনার এজেন্সিটাকে বেছে নেবেন এবং তাদের সাথে যোগাযোগ শুরু করবেন। চলুন এবার আমরা দেখি আপনি কিভাবে জাপানি শিখবেন এবং আপনার কতটা জাপানিজ লেভেল লাগবে। আমরা যেহেতু প্রথমেই বলে আসলাম যে আপনার শিক্ষাগত যোগ্যতা না চাইলেও তারা দুইটা জিনিস চেয়েছে, একটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। তো এই SSW-র জন্য আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ N4 লেভেল আপনাকে জানতে হবে, কিংবা JFT বেসিক আপনাকে পাশ করতে হবে। এখন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। আপনার যেখানে সুবিধা হবে আপনি ওইখানে চেষ্টা করে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিবেন। চলুন এবার আপনাদেরকে জাপানি শেখার জন্য কিছুটা টিপস দেই। আপনি অ্যাপস ব্যবহার করতে পারেন আপনার ফোনে, সেই ক্ষেত্রে ডোনগিলো, মিন্নানো নিহনগো, JLPT সেন্সে, এবং আপনি ইউটিউব চ্যানেল যেরকম নিহনগো নো মোরি, জাপানি স্পট 101, এবং আপনাকে আমি যেটা বলবো, আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, কম করে হলেও 1 থেকে 2 ঘন্টা পড়বেন, এবং লোকাল টিচার যদি ম্যানেজ করতে পারেন কিংবা কোনো সেন্টারের সাথে যদি আপনি যুক্ত হন সেটা হচ্ছে সবচেয়ে বেটার। আমার ক্ষেত্রে আমি যেভাবে জাপানিজ শিখছিলাম সেটা হলো যে আমি জাপানিজ বলার সাথে সাথে আমি সেটা বারবার উচ্চারণ করতাম। এইভাবে আপনি খুব সহজেই জাপানিজ শিখে যেতে পারেন। এবং এখন ইউটিউব চ্যানেল কিন্তু জাপানিজ ভাষা শেখার জন্য একটা দারুণ মাধ্যম হতে পারে, কারণ মানুষ দেখার মাধ্যমে এবং শোনার মাধ্যমে পড়ার থেকে অনেক কুইক আপনার একটা জিনিস অ্যাচিভ করতে পারে। চলুন এবার আমরা দেখি আপনি কিভাবে টেকনিক্যাল টেস্টের জন্য প্রিপেয়ার হবেন। আপনি যখন জাপানে যদি কেয়ার গিভার হিসেবে আসতে চান তাহলে আপনাকে নার্সিং কেয়ার স্কিল এভ্যালুয়েশন টেস্ট দিতে হবে। আপনি যদি ফুড সার্ভিস আসতে চান, ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি স্কিল টেস্ট দিতে হবে। আপনি যদি কৃষি খাতে আসতে চান তাহলে আপনাকে এগ্রিকালচার স্কিল টেস্ট দিতে হবে। এই ধরনের আপনার যে 12টা সেক্টর আছে আমি প্রথমে বলে এসেছি, আপনি যে সেক্টরে আসবেন সেই সেক্টরের একটা আপনার স্কিল টেস্ট পাস করে আপনার সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আপনি যে আপনার এজেন্সি ঠিক করবেন বাংলাদেশে, তারা আপনাকে ডিটেলভাবে হেল্প করতে পারবে। আপনি কিভাবে পড়াশোনা করবেন, কোথায় ট্রেনিং নেবেন, কিভাবে পরীক্ষা দিবেন, অনলাইনে পরীক্ষা হবে না সেন্টারে যে পরীক্ষা হবে, সব বিষয়ে আপনাকে তারা হেল্প করতে পারবে। আপনার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আজকের ভিডিওতে আমি খুব ডিটেল আলাপ করব না, কারণ টাইম টু টাইম এই রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে থাকবে। তারপরেও সাধারণত যে জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে সেগুলোর একটা সাধারণ ধারণা দিই। যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র NID, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ভাষা পরীক্ষার সার্টিফিকেট, স্কিল টেস্ট পরীক্ষার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট। এখানে একটা জিনিস সবসময় মাথা রাখবেন যে আপনার পাসপোর্ট এবং সার্টিফিকেটের নাম বানান, জন্ম তারিখ, বাবা মার নাম এবং তার স্পেলিং, এগুলো যেন সবগুলো একটা হয়। এক এক জায়গায় এক এক রকম হলে এটা আপনার প্রসেসকে অনেক দীর্ঘ করবে, আপনাকে বারবার ওরা ঠিক করতে বলবে, এতে আপনি অনেক পিছিয়ে পড়বেন। এই প্রিপারেশন ফেজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা আপনাদের বারবারই বলতে চাই, আপনি যেন প্রতারিত না হন, আপনাকে সেই জন্য আমি আগে বলে আসছি 76টা গভর্নমেন্ট অ্যাপ্রুভ এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনাকে যেতে হবে। এবং অনেক ভুয়া এজেন্সি আপনার SSW-র ভিসার নাম করে 5-6 লাখ টাকা দাবি করে থাকে। সেটা আপনার হতেই পারে, তাদের হয়তো একটা প্রসেসিং ফি কিংবা একটা ট্রেনিং চার্জ, আমি ওটা সঠিক জানি না, এই জন্য আমি বলবো না। কিন্তু আপনাদেরকে আমি একটা যেটা বলবো যে আপনারা অবশ্যই একটা বাংলাদেশ গভর্নমেন্ট
অ্যাপ্রুভড যে এজেন্সি আছে সেখানে আপনি আপনার প্রসেসটা শুরু করবেন। আমরা ভিডিওটার যেহেতু প্রথম থেকেই বলে এসেছি যে আপনি বাংলাদেশে একটা সেন্ডিং এজেন্সির মাধ্যমে আপনি টোটাল জিনিসটা প্রসেস করবেন। এক্ষেত্রে আপনার তাদের যে গাইডলাইন অনুযায়ী আপনি আগাতে থাকবেন, যেরকম ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করবেন, স্কিল টেস্ট শেষ করবেন, তারা আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র চাইবে, সেই কাগজপত্র জমা দিবেন এবং তাদের যে একটা টোটাল প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আপনি আপনার প্রসেসটা কমপ্লিট করবেন। এবং সব ক্ষেত্রে একটা জিনিস সবসময় শিওর হওয়ার চেষ্টা করবেন যে সব কিছু যেন ঠিক মতো থাকে, কোনো কিছুতে যেন কোনো গোজামেল টাইপের সৃষ্টি না হয়। এবং তারপরে তাদের আপনার গাইডলাইন অনুযায়ী আপনি আস্তে আস্তে একসময় সিওইটা পেয়ে যাবেন। তারপরে আপনি আপনার জাপানিজ দূতাবাসে, এখন আমরা যেটা বলি ভিএফএস এর মাধ্যমে আপনি ভিসার অ্যাপ্লাই করবেন। ফাইনালি আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, জাপানের কাজ শুরু, ফাইনাল স্টেপ। তো জাপানে যখন আপনি আসবেন, কাজ শুরু করবেন, আমি স্বাভাবিকভাবে আশা করব যে আপনি প্রথম থেকেই অনেক মেন্টালি স্ট্রং থাকবেন, কারণ আপনি নতুন একটা কালচারে আসবেন যেটা কিনা অনেক ডিফারেন্ট বাংলাদেশের থেকে। কারণ এখানে ইংলিশ স্পিকিং কান্ট্রি না, এরা জাপানি ছাড়া বলতে পারে না। তো সেই জন্য আপনার প্রথম থেকে আপনি অনেক প্রেশারে থাকবেন, শারীরিকভাবে বলেন, মানসিকভাবে বলেন, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলেন, অনেকভাবে আপনি প্রথম থেকেই অনেক প্রেশারে থাকবেন। কিন্তু এই টাইমটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আপনি 6-7 মাস, 1 বছর যদি ধৈর্য ধরে এটা মানায় নিতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য দারুণ একটা সুযোগ, দারুণ সুন্দর একটা দেশ। শেষে আমি যেটা আপনাদের একটু কিছুটা বলতে চাই যে আমার পক্ষ থেকে রিকমেন্ডেশন হিসাবে আপনি জাপানে N4 কমপ্লিট করে আসলেও আপনার টার্গেট থাকবে আপনি JLPT N3 N2 কমপ্লিট করবেন। আমার রিকমেন্ডেশন অ্যাটলিস্ট আপনি N2 কমপ্লিট করবেন এবং প্রথম থেকেই যেখানে জব করবেন সেখানে আপনি প্রথম থেকেই ভালো করে পারফরমেন্স দিবেন। কারণ আপনি যদি SSW 1 থেকে SSW 2 তে যেতে চান, সেক্ষেত্রে আপনি এখন যেখানে কাজ করেন তাদের রিকমেন্ডেশন অনেক ইম্পর্টেন্ট। তারা যদি আপনার সম্পর্কে খারাপ রিপোর্ট দেয় তাহলে কিন্তু আপনার দ্বারা এটা সম্ভব না। এবং আপনি যদি SSW তে যেতে পারেন তাহলেই আপনি জাপানে PR এবং জাপানিজ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, সুন্দর একটা জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং প্রথমে যেটা বললাম যে প্রথমে আপনার মধ্যে স্ট্রেস এবং মানসিক অস্থিরতা কাজ করবে, নতুন একটা পরিবেশ, খাওয়ার গন্ধ অনেক ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, কথা বলার স্টাইল ডিফারেন্ট, আদব কায়দা ডিফারেন্ট। সুতরাং আপনার যতটা সম্ভব হবে আপনি বাংলাদেশে কিংবা জাপানে পরিবারের সাথে সবসময় যোগাযোগ রাখলে এই জিনিসটার থেকে, একাকিত্ব থেকে আপনি অনেকটা বের হয়ে আসতে পারবেন। এই ভিডিওটি যদি অনেক বড় হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা পরিশ্রম করছি এই ভিডিওটা বানাতে যেয়ে। আপনার 5 থেকে 6 দিন খালি আমি ইনফরমেশন কালেক্ট করছি, তারপরে আমি স্ক্রিপ্টিং করছি এবং আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের বাংলাদেশি ভাইরা আপনারা যদি এইটার দ্বারা উপকৃত হন, আমার টাকা পয়সা দরকার নাই, আমি তাহলে আমার যে গোলটা সেটা আমি সাকসেসফুল হতে পারবো। কারণ এই চ্যানেলে আমি প্রথম থেকেই বারবার বলে আসতেছি যে আপনাদের হেল্প করা আমার প্রধান উদ্দেশ্য। সুতরাং আপনারা এই ভিডিওটা যদি একবার দেখে বুঝতে না পারেন, ভিডিওটা যেহেতু আপনাদের জন্য আমি কষ্ট করে বানিয়েছি, আপনারা বারবার দেখে আপনি বোঝার চেষ্টা করবেন এবং আপনি এই সুযোগটা নেবেন। আমি আবারও বলি, এইখানে কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল এবং কিছু টেকনিক্যাল স্কিল ছাড়া এরা বেসিক কোনো এডুকেশনের রিকোয়ারমেন্ট নাই। সুতরাং আপনি যদি একজন ক্লাস 6-7 পাসও হন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আসতে পারবেন। এটা মাথায় রাখবেন, পরিশ্রম করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।